আসসালামু আলাইকুম। বাংলাদেশ এবং ভারতের রাজনীতিতে জুলাই আগস্ট বিপ্লব শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে নতুন একটি মাত্রায় নিয়ে গিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ভারত এবং বাংলাদেশের সাথে যে সম্পর্ক, সেটা যে নতুন একটি তাৎপর্য তৈরি করেছে, সেটা বাংলাদেশের ইতিহাসে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিরজীবন অন্ততপক্ষে মনে রাখবে। কেন চিরজীবন মনে রাখবে? বাংলাদেশের বিগত পলাতক শেখ হাসিনা সরকারের ঝুড়িতেই ভারত সবগুলো ডিম রেখেছিল। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারত অনেকটা কিন্তু কিং কর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিলেন এবং তারা কি করবেন কি বলবেন সব কিছু তারা উল্টা পাল্টা করে বাংলাদেশের উপর ভিসা নিষেধাজ্ঞার মতো একটি পরিস্থিতি তারা তৈরি করলেন। অর্থনৈতিক বাণিজ্যিক নানা পর্যায়ে থেকে বাংলাদেশকে তারা প্রেসারে রাখার চেষ্টা করেছেন। পক্ষান্তরে আমরা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্ততপক্ষে তার এই জায়গাটিতে শতভাগ সফল হয়েছেন যে ভারত যত প্রেসারই দেখ না কেন বাংলাদেশকে, ভারতের সাথে সম্পর্ক কোনো ক্রমেই ডক্টর মোহাম্মদ ইউনূস সে আগের মতো পলাতক নেত্রী শেখ হাসিনার মতো সচল করেননি। বরঞ্চ ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের সাথে চোখে চোখ রেখে যে কথা বলার যে সাহস, সেটা তিনি দেখিয়েছেন এবং এখন অবধি ভারতের সাথে সে অবস্থানটা ডক্টর মোহাম্মদ ইউনূস ধরে রেখেছেন। এই যে ভারত বিরোধিতা, সেটার কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠছেন। কারণ বাংলাদেশের জন্মলগ্ন থেকেই ভারত বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সব কিছুতে তাদের যে নগ্ন হস্তক্ষেপ, সেটা বাংলাদেশের মানুষ প্রতিনিয়ত উপলব্ধি করে। সে উপলব্ধি থেকেই ভারতের প্রতি একটা ঘৃণা, একটা বিদ্বেষ বাংলাদেশের সবসময় ছিল। দেখুন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া যে দলটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দলটির জন্মলগ্ন থেকেই ভারত বিরোধিতা চরমভাবে ছিল এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতিটাই ছিল ভারতের সাথে সম্মানের সহিত যে সম্পর্ক, সেটা বজায় রেখে তাদের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক সেটা বজায় রাখা। তারপর থেকে বাংলাদেশের সাথে বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক থাকলেও রাজনৈতিক সেরকম কিন্তু দহরম মহরম কখনো আমরা দেখিনি। শেখ হাসিনা পালিয়ে গেছেন ভারতের সবগুলো ডিম নিয়ে, পলাতক শেখ হাসিনা আবার পালিয়ে গেছেন। বাংলাদেশে ভারতের এখন আর কোনো ডিম নেই, ডিম শূন্য একটি রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। এখন ভারত আবার নতুন করে চাচ্ছে যে একটা ঝুড়ি এনে রেখে সে ঝুড়িতে আবার ছোট ছোট করে কিছু ডিম জমানোর চেষ্টা। এই ডিম জমানোর চেষ্টাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কিছু কিছু নেতাকর্মীকে ভারত তাদের পক্ষের লোক বানাতে হয়তো সক্ষম হয়েছেন, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শিক এই দলটির যিনি এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তাকে কি ভারত সহ্য করতে পারছেন? তার সাথে কি ভারত সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছেন? আপাতত দৃষ্টিতে সেটা আমরা দেখছি না। এবং সেই জায়গাতে ভারত কিন্তু এখনও সন্দেহ প্রকাশ করছেন। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে রাজনীতিটা বাংলাদেশে করেছেন এবং সেই সময়কালে ভারতের কিছু বিচ্ছিন্নতাবাদী যে সংগঠনগুলো আছে, তারা বাংলাদেশের মধ্য দিয়ে তাদের রাজনীতি করার জন্য, ভারতের যে আগ্রাসী মনোভাব তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য যে 10 ট্রাক অস্ত্র বলুন, বাংলাদেশে নানা বিচ্ছিন্নবাদী দলের নেতারা আশ্রয় পাওয়া বলুন, সব কিছুকে এখনও কিন্তু ভারত সন্দেহের চোখেই দেখছেন। এবং সেই কারণেই ভারত এখনও মনে করেন যে বাংলাদেশের এই দলটিকে শেখ হাসিনাকে যেরকম বিশ্বাস করতেন সেরকম বিশ্বাস করা যায় না। তারপরেও ভারত কিছু দালাল সৃষ্টি করতে পেরেছেন, তৈরি করতে পেরেছেন, যাদের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে অনেকটাই কনভিন্স করার চেষ্টা করেন। কিন্তু সমসাময়িক অনেকগুলো বিষয় নিয়ে বক্তব্য দিতে গিয়ে জনাব তারেক রহমানের যেই বাচনভঙ্গি, ভারত নিয়ে তার যে মনোভাব, সেটা দেখলেই বোঝা যায় যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যেই আদর্শ, যে নীতি, সেই আদর্শ এবং নীতি থেকে তারেক রহমান এক চুল পরিমাণও
বিচ্যুতি বা বিচ্ছিন্ন হয়নি, বরঞ্চ তিনি ভারতের যে অগণতান্ত্রিক মনোভাব বাংলাদেশকে নিয়ে সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করেই কিন্তু তারেক রহমান বারবার কথা বলেন। দেখুন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কি হবে সেটা আগামী রাজনীতি এবং আগামীর যে নির্বাচন তারপর ভারত ঠিক করবে। কিন্তু ভারত প্রতিনিয়তই চাচ্ছে যে বাংলাদেশে একটি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে যাতে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসে, তারা দেখবেন যে কে ক্ষমতায় আসবেন এবং কারা ভারতের পারপাস ভালো করে সার্ভ করতে পারবেন। সেই জন্যই ভারত কিছুটা অপেক্ষা করছে। দেখুন, ভারতের সাথে জামাত ইসলামের ঠিক সেভাবে কখনোই যাবে না এবং জামাত ইসলামকে তারা সবসময় একটি মৌলবাদী দল হিসেবেই আখ্যা দিয়ে আসছেন। কিন্তু নতুন দল যে এনসিপি, তাদের সাথে কি ভারতের সম্পর্ক সে স্বাভাবিক বা আওয়ামী লীগের মতো হওয়া সম্ভব? অনেক ক্ষেত্রে আমি মনে করি যে এটা সম্ভব না। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যেই একটি পর্যায়ে, যে একটি পরিস্থিতির মধ্য দিয়ে ভারত বাংলাদেশের সম্পর্কটা যাচ্ছে, সেই জায়গা থেকে নতুন করে যদি কেউ আবার সেই ভারতের পক্ষ অবলম্বন করে ভারত বিরোধিতা না করে রাজনীতিটা বাংলাদেশে করতে চায়, সেটা কোনোভাবেই বাংলাদেশের ভোটাররা সেটা গ্রহণ করবে না। সেই জন্যই ভারত এখন নিজেদের নাক কেটে যাত্রাভঙ্গ করার মতো নানা কর্মকাণ্ড করছে, আগামী দিনও সেটা করে যাবে। তবে আমি বিএনপির যে সমস্ত নেতাকর্মীরা ভারতের পক্ষ অবলম্বন করে ভারতের স্বার্থ নিয়ে কাজ করার চেষ্টা করছেন, তাদের উদ্দেশ্য করে বলি, বিএনপি এই দলটা যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জন্ম দিয়েছিলেন, সেটা ভারত বিরোধিতা করেই কিন্তু জন্ম দিয়েছিলেন। একটু ইতিহাস ঘেঁটে ইতিহাস পর্যালোচনা করেই দেখবেন। তো সেই জায়গা থেকে মনে করি না কখনোই যে বিএনপিকে ভারতের একেবারেই খাঁটি দালাল হিসাবে ভারত কখনো পাবে এবং বাংলাদেশের আগামী রাজনীতিতেও বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে ভারত সেরকম দালাল হিসেবে পাবে। তবে ভারত কিন্তু আপ্রাণ চেষ্টা করছে যে কোনো মূল্যই হোক না কেন বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে তাদের পক্ষ নিতে, এবং তারা সেই পক্ষটা চায় এই কারণে যে ভারতের যে সেভেন সিস্টার, সেই সেভেন সিস্টারটা যাতে স্থিতিশীল থাকে। তারা তাদের দেশে সংখ্যালঘুদের নির্যাতন করে প্রতিনিয়ত, অথচ বাংলাদেশের যে আমাদের হিন্দু ভাইয়েরা আছেন তাদের যেই নিরাপত্তা, তাদের নানা বিষয় নিয়ে তারা কথা বলেন। এটা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাগরিক হিসেবে আমি কখনো বিশ্বাস বা সহ্য করতে পারছি না তাদেরকে। তো সেই জায়গা থেকে বলি যে ভারতের যেই পরিকল্পনায় থাকুক না কেন বাংলাদেশে, আর বিএনপিকে তাদের ডুলা বানিয়ে সেই ডুলাতে ভারতের যে ডিমগুলো রাখার ভারতের চেষ্টা, সেটা কোনোভাবেই সাকসেস হবে বলে আমি মনে করছি না। তারপরেও বিএনপির যিনি প্রধান এই মুহূর্তে আছেন জনাব তারেক রহমান, তাকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা দেখিয়ে যাচ্ছেন, যে পথটা তিনি বেছে নিয়েছেন, সেই পথের থেকেই কিন্তু রাজনীতিটা করতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।